ওয়েলকাম সবাইকে ক্লাসমেট 24 ইউটিউব চ্যানেলে। আজকের আলোচনার বিষয় হচ্ছে তোমাদের সদ্য প্রকাশিত হওয়া WBSSC বা SLST 2025-এর যে স্কোর কার্ড এবং ফাইনাল অ্যান্সার কি। গত 7/11/2025-এ তোমাদের ফাইনাল অ্যান্সার কি এবং স্কোর কার্ড প্রকাশিত হয়েছে। রেজাল্ট এটাকে বলবো না, কারণ SSC যেভাবে বলেছিল যে এটা রেজাল্ট প্রকাশ করবে বা রেজাল্ট তারা প্রকাশ করতে চলেছে, তবে যা তারা প্রকাশ করেছে সেটাকে আদৌ রেজাল্ট বলা ঠিক হবে কিনা আমি জানি না। এক্ষেত্রে এটাকে রেজাল্ট না বলে বরং স্কোর কার্ড বলাটাই ঠিক হবে, বা কে কত স্কোর করলে সেটা SSC জানিয়েছে। এটাই হচ্ছে সোজা কথায় বলতে গেলে। SSCর রিটেন এক্সাম কমপ্লিট হওয়ার পরে প্রিলিমিনারি অ্যান্সার কি প্রকাশ হওয়ার পর থেকে ফাইনাল অ্যান্সার কি প্রকাশ হওয়া পর্যন্ত এই সময়ের মধ্যে আমি কোনো রকম অনুমানমূলক কোনো ধরনেরই ভিডিও বানাইনি। তোমরা অনেকেই বারবার এই নিয়ে মেসেজ করছিলে ফাইনাল অ্যান্সার কি কবে বেরোবে, রেজাল্ট কবে দেবে, বা তোমাদের ইন্টারভিউতে তোমরা কল পাবে কিনা, তোমাদের স্কোর দিয়ে সবাই বারবার জিজ্ঞেস করছিলে, বা কাট অফ কেমন কি নামতে পারে। হ্যাঁ, গত প্রিলিমিনারি অ্যান্সার কি থেকে সদ্য ফাইনাল অ্যান্সার কি পর্যন্ত কোনোরূপ ভিডিও প্রকাশ আমি করিনি। কারণ দেখো, যে কোনো ধরনের অনুমানমূলক ভিডিও যেটা আমাদের আমি বলতে চাইছি সমস্ত টিচারদের যেটা অনুমান হচ্ছে এই SSC অবজার্ভ করে, সবাই সেভাবেই তোমাদেরকে গাইড করার চেষ্টা করছে, কিন্তু সব ক্ষেত্রে সেই গাইডেন্সের সাথে SSCর কর্মকাণ্ড কিন্তু মিলছে না। ফলে শুধুমাত্র অনুমানের উপরে ভিত্তি করে নিজেদের মতামত প্রকাশ করাতে হয়তো তোমরা কিছুটা আশ্বস্ত হচ্ছ, কিন্তু সেটা আদৌ বাস্তবে ঘটবে কিনা, সেটা আদৌ SSC ঘটাবে কিনা, যেহেতু SSCর কর্মকাণ্ড আজ পর্যন্ত যথেষ্ট সন্দেহজনক, তো সেই বিষয়ে আমি পরিষ্কার না থাকাতে কোনো অনুমানমূলক ভিডিও কিন্তু প্রকাশ করিনি। তার আগে অবশ্যই আমি একটা কাট অফ ভিডিও দিয়েছি প্রিলিমিনারি অ্যান্সার কির পরে, আশা করি তোমরা সবাই দেখেছো। যারা যারা দেখোনি অবশ্যই দেখে নেবে। সেখানে আমি যথেষ্ট হাই কাট অফ রেখেই বলেছিলাম, তো সেই কাট অফের পর থেকে কবে রেজাল্ট বেরোবে, কবে ইন্টারভিউ লিস্ট প্রকাশ হবে, বা কাট অফ আবারও কমবে কিনা, এই নিয়ে কিন্তু আমি কোনোরূপ ভিডিও বানাইনি। এবং তার জন্য যারা যারা ব্যস্ত হয়ে বারবার মেসেজ করছিলে, আমি কিছু জনকে রিপ্লাই অবশ্যই করেছি, তোমরা জানো। আর যাদেরকে রিপ্লাই আমি করতে পারিনি তাদের কাছে ক্ষমা প্রার্থী, যে সবাইকে তো ইন্ডিভিজুয়ালি রিপ্লাই করা পসিবল হয় না, তাই তোমরা সে নিয়ে কোনো কিছু মনে করো না। কারণ এমনিতেও গতকালের পর থেকে অনেক মেসেজ আসছে, তাই তোমাদের এই সমস্ত কোয়ারি যেগুলোতে অবশ্যই শেষ উত্তরটা SSC দেবে, সেগুলোতে আমার যা অনুমান বা আমার যেগুলো নিয়ে বলা উচিত মনে হয়েছে, যাতে তোমাদেরও ধারণা ক্লিয়ার থাকে, সেই বিষয়গুলো নিয়ে আজকের ক্লাসে আমি চেষ্টা করছি একটু আলোকপাত করার। প্রথমত ফাইনাল অ্যান্সার কি, দ্বিতীয়ত স্কোর কার্ড নিয়ে একটু আলোচনা করব, তৃতীয়ত ইন্টারভিউ প্রিপারেশন, তারপরে কাট অফ নিয়ে একটু আলোচনা করব, এবং মার্কস ফর অল যে কোয়েশ্চেনগুলো হয়েছে সে বিষয়ে কিছু বক্তব্য আমার রয়েছে। এছাড়াও ভেরিফিকেশন লিস্ট এবং ইন্টারভিউ কল লিস্ট, এই সংক্রান্ত সমস্ত ধরনের আলোচনা আজকের ক্লাসে করব। তো দেখো, ফাইনাল অ্যান্সার কি। প্রথমত বলে রাখি, গত 7/11/2025-এ WB স্কুল সার্ভিস কমিশন তাদের ফাইনাল অ্যান্সার কি এবং স্কোর কার্ড প্রকাশ করেছে SSCর অ্যাসপিরেন্টসদের উদ্দেশ্যে। কিন্তু সেই রেজাল্ট, যেটা তারা বলছে রেজাল্ট, এই যে রেজাল্ট, এটা প্রকাশের পর থেকে স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইট কিন্তু কন্টিনিউ 2 মিনিটের জন্য কোথাও সুষ্ঠুভাবে কারো দ্বারা কিন্তু ওপেন হয়নি। আমি জানি না, খুব রাত্রে নিশাচরের মতো জেগে থেকে অ্যাসপিরেন্টসদেরকে এত পরিশ্রম করার পরেও নিজেদের যেটা পাওনা, সেই পাওনাটুকু পেতে, যেটা অবশ্যই কারোর দয়ার দান নয়, নিজেদের অক্লান্ত পরিশ্রমের ফল, সেই ফলটা জানার জন্য নিশাচর প্রাণীর মতো ভোর রাত পর্যন্ত জেগে থেকে দেখতে হয়েছে কিনা, এবং সেই সময় কেউ সুষ্ঠুভাবে দেখতে পেরেছো কিনা সেটা আমি জানি না। তবে আমি পার্সোনালি বলতে পারি, রাত্রি 1টা-2টো পর্যন্ত গত 2 দিন ধরে এই ওয়েবসাইট কিন্তু খোলেনি। তাহলে স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন আসছে, SSCর মতো একটি সংস্থা, যাকে নাকি বলা হয়েছিল অটোনোমাস এবং তার কাছে নিজের পাওয়ার রয়েছে, সেই সংস্থা কি এমন ওয়েবসাইট বানিয়েছে যে ওয়েবসাইটে রেজাল্ট দেওয়া মাত্র ওয়েবসাইট ক্র্যাশ করে যায়। এবং শুধুমাত্র এটা যে গত 7/11/2025-এ হয়েছে তা নয়, তোমরা অবশ্যই খেয়াল করেছো SSC অ্যাসপিরেন্টসরা, গত প্রিলিমিনারি অ্যান্সার কি এর সময়ও কিন্তু সেম জিনিস হয়েছিল। অ্যান্সার কি আপলোড প্রথমত সময় মতো হয়নি, আর দ্বিতীয়ত
হওয়ার পরে কিন্তু মিনিমাম 2 থেকে 3 ঘন্টা কেউই সেই অ্যান্সার কি দেখতে পায়নি। তাহলে স্বাভাবিকভাবেই এটাই প্রথম প্রশ্ন আসছে যে এটা কি আদৌ টেকনিক্যাল ফল্ট নাকি ইচ্ছাকৃতভাবে করা কিছু। আর যদি টেকনিক্যাল ফল্টই হয়ে থাকে, বারবার সেম জিনিস হবে, এটা কি বিশ্বাসযোগ্য আদৌ? অতএব প্রথমতই রেজাল্ট দেখার পরে তো বাদবাকি সমস্ত প্রশ্ন, প্রথমতই যে রেজাল্ট দেখতে পেলাম না, এটা নিয়েই তো যথেষ্ট একটা সন্দেহের আবহাওয়া তৈরি হয়েছে। যদিও এই আবহাওয়া অনেক আগে থেকেই তৈরি হয়েছে, কিন্তু ক্রমাগত একই জিনিস হওয়াতে এই যে অনুমান, যেটা আমরা ভেবেছিলাম যে হয়তো টেকনিক্যাল ফল্ট, এই অনুমান তো আর বিন্দুমাত্র অনুমান নেই। আমরা সবাই কনফার্ম যে এটা ইচ্ছাকৃতভাবে। কারণ এই এসএসসি যা কিছু করেছে বিগত দিনে, তারপরে কিন্তু এত কিছু হয়ে যাওয়ার পরেও চোখ বন্ধ করে ভরসা করাটা উচিত হবে না। কারণ এসএসসি চাইলে যে বারবার একই প্রবলেম হচ্ছে, এই প্রবলেম সলভ করতে না পারাটা তো কোনো ব্যাপার ছিল না, তাহলে কেন বারবার হচ্ছে? অবশ্যই ভাবার বিষয়। যাই হোক, ওয়েবসাইটে তো প্রবেশই করতে পারলাম না, ওয়েবসাইটে প্রবেশের যে জটিলতা সেটা ছেড়েই দিলাম। দ্বিতীয়ত আমরা আসছি যে স্কোর কার্ড বা অ্যান্সার কি, যা নিয়ে এত কিছু। তো এই যে ফাইনাল অ্যান্সার কি, এই অ্যান্সার কিতে আমরা কি দেখতে পেলাম? ইংলিশ সাবজেক্টের কথা বলছি, যে বিগত প্রিলিমিনারি অ্যান্সার কিতে যে 6টা ভুল ছিল, সেই 6টা ভুল কারেকশন করা হয়েছে। এবং সেই 6টা ভুল যেহেতু একদমই সাদামাটা ভুল ছিল, ওগুলো সবার জন্যই ওটা কারেকশন করে দেওয়াটাই উচিত ছিল, এবং সেটাই করেছে এসএসসি, দেখেছি। এবং সেই অ্যান্সার কি তোমরা মিলিয়ে দেখে নিয়েছো, এবং সেই হিসেবে কার কত স্কোর হয়েছে সেটাও তোমরা নিশ্চয়ই জেনে গিয়েছো। তারপরে নিশ্চয়ই স্কোর কার্ডটাও সবাই ফলো করেছো। আশা করি দুটোই সবাই ম্যাচ করে নিয়েছো। আশা করি সেক্ষেত্রে বেশিরভাগেরই ম্যাচ করারই কথা। ফাইনাল অ্যান্সার কি এবং স্কোর কার্ড দুটোরই যে নাম্বার হবে, যাদের ক্ষেত্রে সেটা হয়নি অবশ্যই কিন্তু এই বিষয়ে কমিশনকে ইনফর্ম করবে। এবং এই যে ফাইনাল অ্যান্সার কি তোমাদের দেওয়া হয়েছে, এই অ্যান্সার কিতে ইংলিশ বিষয়ে 11-12 ক্ষেত্রে আমরা দেখতে পেলাম যে কোয়েশ্চেনগুলো ভুল ছিল, সেগুলো বাদেও কিন্তু দুটো কোয়েশ্চেন, গ্রামাটিক্যাল কোয়েশ্চেনে কিন্তু মার্কস ফর অল করা হয়েছে। এই দুটো কোয়েশ্চেনের কি আদৌ মার্কস ফর অল করা উচিত ছিল? কারণ তর্কের খাতিরে যদিও ধরি যে দুটো অপশন কাছাকাছি ছিল, অনেকেরই হয়তো গুলিয়েছে, কিন্তু সেক্ষেত্রেও আবার ডাউট রয়েছে। স্পেসিফিক ভাবে কিন্তু দুটো ক্ষেত্রেই দুটো অ্যান্সার কারেক্ট হওয়া উচিত ছিল। যদি যুক্তিগত দিক থেকে খুব বিচার বিশ্লেষণ করে ধরা যায়, তাহলেও কিন্তু দুটো অ্যান্সারই ধরা যেত। এবং সেই ক্ষেত্রে চ্যালেঞ্জের যে জায়গাটি ছিল, সেক্ষেত্রে একটা অপশন ছিল মোর দেন ওয়ান অপশন, একের বেশি দুটো ঠিক যদি হয়, তাহলে সেক্ষেত্রে নিশ্চয়ই তোমরা তোমাদের বক্তব্য অনুযায়ী যে অ্যান্সারগুলো ঠিক, সেই অ্যান্সারের প্রুফ দিয়ে চ্যালেঞ্জ করেছো। এবং দুটো কোয়েশ্চেনের মধ্যে কোথাও কিন্তু দুটো অপশনের বেশি অপশন যে ঠিক হবে তেমনটা কিন্তু ছিল না। তাহলে প্রশ্ন এই জায়গায় যে যারা ওই দুটো অপশন করেছে তর্কের খাতিরে, যদি সেই দুজনকেই নাম্বার দেওয়া হয়, যারা একদমই ওই দুটো অপশনের ধারে কাছেও ছিল না, কোনো আইডিয়া ছিল না ওই কোয়েশ্চেন দুটোর সঠিক অপশন কোনটা হতে পারে, তারা এই 4টে অপশনের মধ্যে ভুলভাল যে কোনো অপশন ক্লিক করেই তাহলে সেই মার্কসটা পেয়ে গেল। তাহলে যারা অক্লান্ত পরিশ্রম করে, যারা এত শ্রম দিয়ে এই এসএসসির অপেক্ষায় বসেছিল এবং নিজের বেস্ট দিয়ে এই এক্সামটা কোয়ালিফাই করার চেষ্টা করছিল, তাদের ক্ষেত্রে কি আদৌ জাস্টিস হলো? অনেকেই হয়তো এক্ষেত্রে বলতে পারো যে সবার জন্য নাম্বার দিয়েছে, এটা তো ভালোই, সবারই নাম্বার বেড়েছে, এতে অসুবিধে কোথায়? যদি কেউ ভেবে থাকো এই ধরনের, তাহলে কিন্তু সেই উত্তরে বলবো মার্কস সবাই পেয়ে যাবে এটা কিন্তু ঠিক নয়। কারণ সবাই সেম শ্রম দেয়নি। যারা যারা কঠোর শ্রম দিয়েছে তাদের ক্ষেত্রে জাস্টিস হলো না। দুটো অপশন হয়তো গোলমেলে ছিল, তর্কের খাতিরে সেই দুটো অপশনকে যদিও মার্কস দেওয়া যেত, বাকি দুটো অপশন যেগুলো একদমই হতো না, সেই দুটো অপশন যারা যারা চুজ করেছে তারাও যে এই নাম্বারটা পেয়ে গেল, সেটা কিন্তু উচিত হয়নি। এবং এতে কিন্তু কম্পিটিশন বাড়লো, বই কমলো না। তো এই যে জায়গাগুলো, এই জায়গাগুলো কিন্তু আদৌ সাপোর্ট করার মতো নয়। তাই এসএসসি কি ভেবে এই জিনিসটা করলো সবাই আশা করি বুঝতে পারছো। এবং সব থেকে বড় কথা হলো এসএসসি এগুলো জেনে শুনে করছে তোমাদের নিজেদের মধ্যে একটা জটিলতা বাড়ানোর জন্য। এবং তারপরে তো এসএসসির হাতে বিভিন্ন ধরনের অজুহাত রয়েছে, রিক্রুটমেন্ট না করার, নিয়োগ পিছিয়ে দেওয়ার, এই সমস্ত বিভিন্ন অজুহাতে তো এসএসসি চাইছেই না এই নিয়ম। তৃতীয়ত আসছে ভেরিফিকেশন লিস্ট এবং ইন্টারভিউ কল লিস্ট। দেখো, এটাকে যদি স্কোর কার্ড বলি, রেজাল্ট তো আমি বলবো না, এটাকে যদি স্কোর কার্ড বলি, তাহলে নিশ্চয়ই এর পরবর্তী স্টেপ হওয়া উচিত যে কাট অফ লিস্ট, কাট অফ লিস্টের যে স্কোর কার্ড, সেই স্কোর কার্ডটাকে
কিরকম কি আসছে এবং কাট অফের ভিত্তিতে তারা কিভাবে কি সিলেকশন প্রসিডিওর করছে, যে ওরা প্রথমে ভেরিফিকেশন করবে, দেন ওরা ইন্টারভিউ লিস্ট সাজাবে এবং সেগুলো অবশ্যই প্রকাশ্যে তাদেরকে লিস্ট হিসেবে কমিশনের ওয়েবসাইটে আপলোড করতে হবে। নাকি তারা 2016-র মতো আবার সেই মেসেজ মারফত যে যারা যারা কল পাবে তারা মেসেজ পেয়ে যাবে, এই জাল বোনার চেষ্টা করে নাকি, সেটা আমরা কেউই জানি না। যেহেতু এত কিছুর পরে এই এক্সাম হচ্ছে, সবাই আশাবাদী যে স্বচ্ছভাবে হবে, তবে সবার সমস্ত আশায় জল ঢেলে দেওয়ার জন্য WBSSC সবসময় এগিয়ে থাকে, সেটা আমরা জানি। তাই WBSSC সম্পর্কে যুক্তিযুক্ত কোনো কথাই কখনো সত্য প্রমাণিত হয় না, সেই অভিজ্ঞতা থেকেই এগুলো বলা। তো দেখো, ভেরিফিকেশন লিস্ট এবং ইন্টারভিউ কল লিস্ট, এই দুটো লিস্ট সম্ভবত তোমাদের আগামী যে কোর্ট হিয়ারিং ডেট 12 তারিখে যে কেস রয়েছে জাস্টিস অমৃতা সিনহার বেঞ্চে, যেটা এক্সপিরিয়েন্সের 10 নাম্বার নিয়ে যেই কেসটি আপাতত পেন্ডিং রয়েছে, সেই কেসের দিকে তাকিয়েই মনে হয় এসএসসি বসে রয়েছে। এই ডেটগুলোর পরেই সম্ভবত তারা ভেরিফিকেশনের লিস্ট প্রকাশ করতে পারে বা ইন্টারভিউ কল লিস্টও প্রকাশ করতে পারে। উচিত আগে ভেরিফিকেশনের লিস্ট দেওয়া বা একটা কাট অফ লিস্ট দেওয়া এবং তারপরে ইন্টারভিউতে কারা কারা কল পাচ্ছে সেই লিস্টটা প্রকাশ করা। তো অনুমান করা যায় যে আগামী সপ্তাহে কোর্ট কেসের যে ডেটটি রয়েছে সেই ডেটটির পরে সম্ভবত, যেটা এসএসসি বলার চেষ্টা করছে, 17 তারিখ নাগাদ ভেরিফিকেশন লিস্ট বলো বা কাট অফ লিস্ট বলো বা ইন্টারভিউর জন্য কল লিস্ট বলো, কোনো কিছুই পরিষ্কারভাবে যেটা বলা নেই, তবে এর পরবর্তী স্টেপে যে লিস্ট প্রকাশ হওয়ার কথা সেটা আগামী 17 তারিখ নাগাদ হওয়ার সম্ভাবনা একটা রয়েছে। বাকিটা তো এসএসসি জানে এসএসসি কি করবে। এরপরে আসছে ইন্টারভিউ প্রিপারেশন এবং কাট অফ। দেখো, ইন্টারভিউ প্রিপারেশন এবং কাট অফ এই দুটো পয়েন্টই ওতপ্রোতভাবে জড়িত, কারণ কাট অফ কত হতে পারে সেই অনুমানটা না করে তোমরা কিন্তু অনেকটাই দ্বিধাগ্রস্ত রয়েছে ইন্টারভিউর জন্য প্রিপারেশন নেবে কি নেবে না। এবং এখন এই মুহূর্তে দাঁড়িয়ে যে কাট অফটা আমি আমার অনুমান বা আমার অভিজ্ঞতার ভিত্তিতে বলবো, সেই কাট অফটা সম্পূর্ণ আমার ধারণা, এমন নয় যে এই কাট অফটাই হবে, তবে একটা অনুমান করে অভিজ্ঞতার ভিত্তিতে একটা কাট অফ আমি রেডি করেছি, সেই কাট অফ অনুযায়ী বলবো। এর আগেও আমি কাট অফের ভিডিও দিয়েছি, সেই কাট অফেও আমি বলেছিলাম 1-2 মার্কস এপাশ ওপাশ হবে এবং এই কাট অফের ক্ষেত্রে 2 বলবো না, 1 বেশি বা কম হতে পারে। সম্পূর্ণটাই আমার ধারণা এবং অনুমান এবং অভিজ্ঞতা থেকে বলা, বাদ বাকিটা তো এসএসসির ওপরেই ডিপেন্ড করছে। তো কাট অফ এবং ইন্টারভিউ প্রিপারেশন, কাদের কত স্কোর থাকলে ইন্টারভিউ প্রিপারেশন তোমরা নিতে পারো, এই বিষয়ে তোমরা প্রচুর মেসেজ করছো। আশা করি এই ভিডিওটা দেখার পরে তোমাদের অনেকেরই অনেক কোয়ারি সলভ হয়ে যাবে। তো দেখো, কাট অফ নিয়ে আমি যে টেবিলটা তৈরি করেছি সেক্ষেত্রে ক্যাটাগরি দিয়েছি, কাট অফটা দিয়েছি এবং সঙ্গে ভ্যাকেন্সিটা উল্লেখ করেছি। এক্ষেত্রে আমি একাডেমিক বা এক্সপিরিয়েন্সের কোনো রকম কলাম রাখিনি, কারণ একটাই, একাডেমিক সবারই যে 10-এ 10 থাকবে তা নয়, 8ও থাকতে পারে, 10ও থাকতে পারে, সেটা ডিপেন্ড করছে। এবং এক্সপিরিয়েন্সের নাম্বার নিয়ে তো একটা বড় রকম জটিলতা রয়েছে, তাই আমি এই দুটো জিনিসই কিন্তু বাদ দিয়েছি আপাতত, কারণ এই দুটো জিনিসই একসাথেই কিন্তু গেজেট অনুযায়ী মেনশন ছিল এবং প্রেস কনফারেন্সে আমাদের মাননীয় চেয়ারম্যান বলেছেন ইন্টারভিউর আগেই নাকি অ্যাড করা হবে। তো পুরোপুরি এই যে কোয়ালিফিকেশন একাডেমিক, যেটা একাডেমিক্স বলে যে দুটোকে ইনক্লুড করে দেওয়া, এই পুরো পোর্শনটাকে আমি বাদ দিয়ে শুধুমাত্র আমি 60-এর ওপরেই, মানে গত যে রিটেন এক্সামের যে রেজাল্ট, কে কত স্কোর করেছো তার ভিত্তিতে একটা কাট অফ সেট করছি এবং এর সাথে একাডেমিক হিসেবে কে কত পেয়েছো, যদি 70-এ তোমাদের কাট অফ পেতে ইচ্ছে করে তোমরা নিজেদের মার্কসগুলোই জয়েন করে নেবে, আর যদি তোমাদের মনে হয় না দুটোই জয়েন হবে তাহলে 80-তে নিজেদের মতো করে ক্যালকুলেট করে নেবে। ইন সার্ভিসটা তাদের মতো করে ক্যালকুলেট করবে, ফ্রেশাররা তাদের মতো করে ক্যালকুলেট করবে। আমি শুধুমাত্র 60-এর ওপরে এই কাট অফটা সেট করেছি এবং সঙ্গে ভ্যাকেন্সিটা উল্লেখ করেছি যাতে সুবিধে হয় বুঝতে, একটা ধারণা পেতে যে কাট অফ ঠিক কতটা হতে পারে, কারণ ভ্যাকেন্সি অনুপাতে তোমাদের নিজেদেরও একটা কিন্তু ধারণা জন্মাবে ঠিক কাট অফ কতটা হতে পারে। তো দেখো, কাট অফের ক্ষেত্রে আনরিজার্ভড মেলে আমি এখানে সেট করেছি 11-12-এর ক্ষেত্রে 56। এই নাম্বারটা 56 বা 57 এরকমই হতে পারে, কারণ যেভাবে আমি ফাইনাল অ্যান্সার কিতে দেখলাম মার্কস ফর অল করে দেওয়া হয়েছে দুটো কোয়েশ্চেনে, বাদ বাকিগুলোও শুধরে দেওয়া হয়েছে, তাহলে তো বলারই অপেক্ষা রাখে না সেই যে 2 নাম্বার যেখানে গুটি কয়েক পাওয়ার যোগ্য ছিল, এই 2 নাম্বার অনেকটাই ভ্যারি করতো, ফলে সেখানে সবাই পেয়ে গেল, তো অনেকটাই কম্পিটিশন হার্ড হয়ে যাবে। তার উপরে তো এক্সপিরিয়েন্সের 10 নাম্বার যোগ করে গেলে হয়েই গেল। যাই হোক, যেহেতু 60-এর উপরে হচ্ছে এটা, আমি 56ই ধরেছি। কমলে তো অবশ্যই সবার জন্য ভালো হবে, আমিও খুশি হব, বেশিরভাগ ডাক পাবে এবং ডাক পেলে সেটা আগামীর জন্য ভালোও হবে। আনরিজার্ভড মেলের ক্ষেত্রে দেখো ভ্যাকেন্সি আছে 201টি,
এবং সেখানে কাট অফ আমি রেখেছি 56। মেল এবং ফিমেল দুই ক্ষেত্রে কিন্তু 56 রেখেছি। এখানে মেলটা একটু বাড়িয়েও ধরতে পারো, 57-8 ধরতেই পারো, কারণ সিটটা কম রয়েছে। অবশ্যই টাফ হবে একটু। আমি আপডেটের কথা উচ্চারণই করছি না, কারণ আপডেটের কথা বলাটা পুরোপুরি গল্প শোনাবে। যেই সরকার নিয়োগই করতে চাইছে না, প্রত্যেকটা ক্ষেত্রে প্রমাণ করে দিচ্ছে, সেই সরকার কি এতটাও সহৃদয় হবে যে ভ্যাকেন্সি আপডেট করে তোমাদের সবার কথা ভাববে এবং বেশি সংখ্যক ডাকবে, বেশি সংখ্যক চাকরি দেবে? তাই ভ্যাকেন্সি আপডেটের ব্যাপারটা পুরোপুরি আষাঢ়ে গল্প মনে হচ্ছে। হলে তো অবশ্যই ভালো, ভুল প্রমাণিত হলে আমি খুশি হব। ইউ আর মেল এবং ইউ আর ফিমেল এই দুটো ক্যাটাগরিতে আমি 56ই ধরেছি। মেলের ক্ষেত্রে এটা 57ও হতে পারে। ফিমেলের ক্ষেত্রে ভ্যাকেন্সি রয়েছে 28টি। মেলের ক্ষেত্রে আমার মনে হয় 56 বা খুব বেশি হলে 57, এই দুটো। ওবিসি এর ক্ষেত্রে আমি একটু কম ধরেছি, 55, কারণ দেখো 48 আছে। আর ওবিসি এ ফিমেলের ক্ষেত্রে কিন্তু সেম ধরেছি, মেল ফিমেল আমি প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু সেম ধরেছি। ফিমেলের ক্ষেত্রে ভ্যাকেন্সি রয়েছে 7টি। ওবিসি বিতে একটু হাই হবে। ওবিসি বিতে আমি জেনারেল কাট অফটাই রেখেছি 56, ফিমেলেও 56, এবং ভ্যাকেন্সি সেক্ষেত্রে রয়েছে মেলের ক্ষেত্রে 34টা এবং ফিমেলের ক্ষেত্রে 6টা। এসসি মেলের ক্ষেত্রে ভ্যাকেন্সি হচ্ছে 102 এবং এক্ষেত্রে কাট অফ একটু কম ধরেছে 52। তবে যেহেতু কোয়েশ্চেন সহজ ছিল এবং কোয়েশ্চেনে যেহেতু এইভাবে মার্কস দেওয়া হয়েছে, তাই কিন্তু এটা 52, নইলে কিন্তু এটা 49 বা 50ও ধরা যেতে পারতো। ফিমেলের ক্ষেত্রেও তাই 52, এখানে ভ্যাকেন্সি রয়েছে 16টি। এসটি মেলের ক্ষেত্রে দেখো 52, সেক্ষেত্রে সিট রয়েছে 29টি। এসসি ফিমেল দেখো, এটা এসসি ফিমেল নয়, এটা এসটি ফিমেল হবে, সরি। এসটি ফিমেলের ক্ষেত্রে দেখো 52 করেছি। এসটি ফিমেলের ক্ষেত্রে ভ্যাকেন্সি রয়েছে 4। ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ক্যাটাগরিতে 49 আমি ধরেছি। এটা আরো কম হতে পারে, তবে আমি একদম ম্যাক্সিমামটা ধরেছি 49 to 50 এর মধ্যে। কমলেও কমতে পারে, কিন্তু 49 থেকে 50-র বেশি আশা করছি হবে না। ভ্যাকেন্সি দেখো 20টি। ফিমেলের ক্ষেত্রে 4টা ভ্যাকেন্সি রয়েছে এবং সেক্ষেত্রে আমি 48 ধরেছি। ইডাব্লিউএস ক্যাটাগরি দেখো, এটা একটা এমন ক্যাটাগরি যেখানে অনেকটা সিট চলে গেছে তোমাদের টোটাল সিট থেকে, এবং এই ক্যাটাগরিটা ছিল না 2016-তে, নতুন অ্যাড করা হয়েছে। তো এই ক্যাটাগরিতে আমি 54 ধরেছি, একটু হাই যাবে এক্ষেত্রে দুটোতেই, ফিমেল এবং মেলে 54 ধরেছি। মেলে আছে ভ্যাকেন্সি 48, ফিমেলে আছে 7টি। তোমরা যারা যারা ইডাব্লিউএস ক্যাটাগরির সার্টিফিকেট রেখেছো তারা অনেকেই মেসেজ করছো তোমাদের কাট অফ কত হবে। আশা করি কাট অফটা দেখে তোমরা বুঝতে পারছো কত হতে চলেছে তোমাদের কাট অফ। তবে তোমরা চেষ্টা করবে সবাই কিন্তু নিজেদের সার্টিফিকেট, নিজেদের ডকুমেন্টস সবকিছু ক্লিয়ার রাখার, যাতে কোনোরূপ কোনো বাধার সম্মুখীন না হও এই রিক্রুটমেন্ট প্রসিডিওরে, সেটাই বলা। এবং এর সাথে আরো বলবো ইডাব্লিউএস ক্যাটাগরি স্টুডেন্টদেরকেও এবং বাদবাকি সমস্ত ক্যাটাগরি স্টুডেন্টদেরকেও যে ইন্টারভিউ প্রিপারেশন, এটা কিন্তু একটা মোস্ট ভাইটাল পয়েন্ট। সব কিছুর ওপরে যদি ধরি, অবশ্যই নিজেকে প্রিপেয়ার করতে হবে এবং এই প্রিপারেশনটা কখনোই কিন্তু বৃথা যাবে না। প্রিপারেশন মানে এমন নয় যে এসএলএসটি বা ডাব্লিউবিএসএসসি না পেলেই ব্যর্থ হলো, সময় নষ্ট হলো। এই প্রিপারেশন তোমাদেরকে আগামীতে যে কোনো এক্সামের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট মজবুত করবে ইংলিশে। তাই ইন্টারভিউর কাট অফ যেটা আলোচনা করেছি, এই কাট অফ যাদের আছে তারা তো অবশ্যই নেবে প্রিপারেশন। যাদের যাদের এটা নেই, ধারে কাছেও রয়েছে, আমি বলেছিলাম যারা যারাই আমার টেলিগ্রাম গ্রুপে যুক্ত রয়েছো বা হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত রয়েছো, প্রত্যেকেই জানো আমি একটা পোল করেছিলাম। যদি না জেনে থাকো অবশ্যই সবাই আমার টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হয়ে যাবে। টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকছে। সেখানে আমি একটা পোল ক্রিয়েট করেছিলাম এবং পোল ক্রিয়েটের সাথে সাথে আমি এটাও মেনশন করেছিলাম যে 55 অ্যাবভ যারা যারাই আছো তারা কিন্তু একটা যে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে রয়েছে প্রিপারেশন নেব কি নেব না, সব ভুলে যাও, তোমরা ইমিডিয়েট প্রিপারেশন শুরু করো। কারণ লিস্ট যে মুহূর্তে দেবে তারপরে কিন্তু আর সময় বেশি পাবে না, এবং যদি সত্যি প্রসেস তাড়াতাড়ি এগোয় সেক্ষেত্রে কিন্তু চাপ হয়ে যাবে পরবর্তীতে ইন্টারভিউর প্রিপারেশন শুরু করে সেটাকে কমপ্লিট করার। আর কোনো কিছু একবার হাতছাড়া হয়ে গেলে কিন্তু পরবর্তীতে আর এই কম্পিটিশনের বাজারে বা এই ধরনের পরিস্থিতিতে কিন্তু দ্বিতীয়বার আর কোনো সুযোগ কেউ পাবে না বা পাওয়ার আশাও করবে না। তাই সেক্ষেত্রে যেন কারোরই এই রিগ্রেট না থাকে। আমি সেই সময় যদি প্রিপারেশন নিতে শুরু করে দিতাম তাহলে হয়তো
আজকে ইন্টারভিউটা ভালোভাবে দিতে পারতাম। তাই সবাইকে বলবো, তোমরা নিজেদের বেস্টটা দাও। এসএসসির সমস্ত কর্মকাণ্ড সবার সামনে পরিষ্কার, এটাই বেটার হবে। নিজেদের প্রিপারেশন নাও, নিজেকে দক্ষ করো সাবজেক্টে, যাতে নিজে থেকে ডেমো এবং ইন্টারভিউ এই দুটোতে খুবই খুবই ভালো ফল করে আসতে পারো, যে ক্ষেত্রে নিজেকে নিজে সন্তুষ্ট করতে পারো। তাহলে কিন্তু কোনো রকম আফসোসের জায়গা আর থাকবে না, এবং তখনই তুমি নিজে যথেষ্ট আত্মবিশ্বাসী হবে। তখন কিন্তু সান্ত্বনা দেওয়ার যথেষ্ট জায়গা থাকবে যে তুমি তোমার বেস্ট দিয়েছো। নইলে কিন্তু সান্ত্বনা দেওয়ার জায়গা থাকবে না। যতই এসএসসির দোষ থাকুক, তখন মনে হবে যে আমি প্রিপারেশনটা কম নিয়ে ফেলেছিলাম, হয়তো এই জায়গাটা একটু এইভাবে করলে হয়ে যেত আমার, হয়তো বন্ধু চাকরি পেয়ে যাবে, তুমি পাবে না, তখন দেখে সেই আফসোসটাই হবে। তাই বাদবাকি যা হচ্ছে হতে দাও। নিজেরা অবশ্যই প্রিপারেশন শুরু করো, এবং কেউ কাউকে অবশ্যই 1 ইঞ্চিও জায়গা ছেড়ে দেবে না, এমন ভাবেই নিজেকে প্রস্তুত করো। কাট অফের কাছাকাছি যারা রয়েছে এবং কাট অফের মধ্যে যারা রয়েছে, অবশ্যই দ্রুত ইন্টারভিউ প্রিপারেশনে ফোকাস করো, কোনো সেকশন বাদ দেবে না, নিজেকে প্রিপেয়ার করতে। এই ছিল আজকের আলোচনা। আশা করছি ডাব্লিউবি এসএসসি বা এসএলএসটি 2025-এর ফাইনাল অ্যান্সার কি, স্কোর কার্ড, কাট অফ কত যেতে পারে, আমার কি মত, কিভাবে রিক্রুটমেন্ট এগোতে পারে, আদৌ হবে কিনা, অ্যান্সার কিতে সবাইকে নাম্বার দিয়ে দেওয়াটা ঠিক কিনা, এই সমস্ত ব্যাপারে আমার কি মত সেটা সবাইকে বোঝাতে পেরেছি। এই সমস্ত কিছু আলোচনার দ্বারা তোমরা নিজেদের মতো করে একটা ওভারভিউ অবশ্যই পেয়েছো সবকিছুর ওপরে, বা নিজেদের মতো করে এই সমস্ত আলোচনার পরে তোমাদের মধ্যেও আশা করি একটা ধারণা জন্মেছে। তো সবাই চ্যানেলের সাথে যুক্ত থাকবে। পরবর্তীতে বিশেষ গুরুত্বপূর্ণ যে কোনো ইনফরমেশন এলে অবশ্যই চেষ্টা করব তোমাদের সাথে নিজের মতামত শেয়ার করার।